ও আচ্ছা, অসুবিধা নেই। আমি ভাবলাম আমার লিঙ্ক খুঁজে পাচ্ছ না নাকি। ওই একই লিঙ্ক। তোমরা ক্লাসে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। স্যার আসসালামু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা শুরু করি, অলরেডি দেরি হয়ে গেছে আমাদের। উম, যদিও পার্টিসিপেন্ট কম। তোমাদের এর আগে কি কি ক্লাস ছিল? হ্যালো, তোমাদের এর আগে? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এর আগে কোন ক্লাসটা ছিল? হিউম স্যার, হিউম স্যার। ইথিক্স স্যার। এথিক্স। এথিক্স কি ইয়ে, মেকানিক্যালের কেউ না নাকি বুয়েটের কেউ? স্যার মেকানিক্যালের একজন নেয়, আইপির একজন নেয়, দুইজনে। মানে আমাদের ভার্সিটি? জি স্যার, জি স্যার। না না, বাইরে বসে। আচ্ছা, আমরা শুরু করি। তাহলে মঙ্গলবারে কুইজের সিলেবাসটা সবার ক্লিয়ার। লেকচার 2.3 হচ্ছে পেজ নাম্বার 12 পর্যন্ত। শুধুমাত্র টু ট্রানজিস্টর মডেলের ডিরাইভেশনটা বাদ, যেহেতু করানো হয়নি। এটা যদি খুবই ছোট ডিরাইভেশন, তাহলে পেজ নাম্বার 10 বাদ আর 12 পর্যন্ত আছে। তো এটা আশা করি প্রবলেম হবে না। তবে আমরা দেখি আমাদের ভিডিওটা অন করে কি বলেছে এখানে। আচ্ছা, কারো সাউন্ড না আসলে আমাকে বলো আর কি। হ্যাঁ, sound ই করি। by this capacitance এগুলো বলেছি because these গতদিনে। junctions are conduct, so there will be a voltage gap, so voltage, we can define it as dq by dt. এগুলো বলে So ফেলেছি। q is the amount of charge, and this is the very definition of the current, charge per unit time. So again, q equals cv. So if we extend this proportional dt এগুলো বলে ফেলেছি। by dt can provide, if we analyze this. আচ্ছা, এটা আজকে একটা ডিরাইভেশন দেখবো। এটা তোমাদের মোটামুটি ইয়ে জানা, ট্রানজিস্টরের আইসি ইকুয়াল বিটা আইবি, তারপর আলফা আলফা বিটার ইকুয়েশন, গুলো মোটামুটি তোমরা জানো, ওগুলোই আজকে দেখবো আর কি। Two transistor model, we can derive some formulas. So IC, so here is the relation between IC and IE. আচ্ছা, আইসি ইকুয়াল আলফা আই, এটা তোমরা জানো। আলফা আর বিটা হচ্ছে দুইটা কনস্ট্যান্ট। আইসি আর আই রেশিও হচ্ছে আলফা। তোমার যেটা পড়ে আসছে। আইসিবি হচ্ছে লিকেজ কারেন্ট, কালেক্টর বেস জাংশনের যে লিকেজ কারেন্ট সেটা। তো বেসিক্যালি এটা ইগনোর করতে পারি আমরা। এখানে এটা কেন আনা হয়েছে আমরা জানি না, এটা খুবই নেগলিজিবল অ্যামাউন্ট। সো এটা আসলে না আনলে চলে, এটা ডার্ক ডার্ক কারেন্টের পর্যায়ে পড়ে। তো এখানে কেন এই কোয়েশনটা এনে এটাকে কমপ্লিকেটেড করা হয়েছে আমার আসলে জানা নেই। সো যাই হোক, যেহেতু এখানে বইতে আছে, আমরা
এটাকে ইগনোর করবো না, আমরা এটাকে দেখবো, বাট এটা স্টিল খুবই নেগলিজিবল অ্যামাউন্ট, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবো আর কি। সো বেসিক ইকুয়েশন হচ্ছে আইসি ইকুয়াল আলফা আই। সো দুইটা ট্রানজিস্টরের জন্য দুইটা ইকুয়েশন আসবে। তো দুইটা ইকুয়েশন আসলে দেখো এগুলো একটার সাথে আবার একটা রিলেটেড, তো সেটা কি এখানে কম্বাইন করা হয়েছে। সো এখানে যদি দেখি আমরা, আচ্ছা দেখি কি বলে। So emitter current and collector current. So IC equal alpha IE plus, this is just a leakage current, and this is very minuscule amount or negligible. So for each transistor, we can derive these two equations. This is for transistor 1 or Q1, and this is for Q2. So if we combine that, we are having this formula. So this is a very simple derivation. আচ্ছা এটা কিভাবে আসলো, এটা যদি আমরা একটু চিন্তা করি। আচ্ছা এটা এইগুলা খুব সিম্পল, যে আইসি ইকুয়াল আলফা আই, দুইটা ট্রানজিস্টরের জন্য দুইটা, এটা খুব ঝামেলা কিছু না। আচ্ছা এটাকে যদি আমরা একটা ব্ল্যাক বক্স হিসেবে চিন্তা করি, ব্ল্যাক বক্স মানে এটা তিনটা টার্মিনাল, সহজ হিসাব, এমিটার, সরি, অ্যানোড, ক্যাথোড আর গেট, এই হচ্ছে তিনটা টার্মিনাল। এখন এটাকে যদি আমরা ব্ল্যাক বক্স হিসেবে চিন্তা করি, দেখো এই কারেন্টটা, এখানে টোটাল কারেন্টটা কি, এই যে এই অ্যানোড দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটা, সো অ্যানোড কারেন্ট আর এই ক্যাথোড কারেন্ট, এই দুটাও একই। মানে তাহলে কারেন্ট ইনকামিং কোনটা, আউটগোয়িং কোনটা, একটু দেখতে হবে আমাদের। এটা হচ্ছে ইনকামিং কারেন্ট হচ্ছে অ্যানোড আর হচ্ছে গেটে ইনকামিং কারেন্ট, আর আউটগোয়িং কারেন্ট হচ্ছে ক্যাথোড দিয়ে। তাহলে এখানে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, এটা কি লিখতে পারি, ক্যাথোড কারেন্ট ইকুয়াল হচ্ছে অ্যানোড কারেন্ট প্লাস গেট কারেন্ট। তো এটা এখান থেকে আসছে, আর এটা আসছে খুবই সিম্পল, এটা হচ্ছে এই কারেন্টটা, অ্যানোড কারেন্টটা প্রথমে এসে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে আইসি 1 আর একটা হচ্ছে আইসি 2, বা আইবি 1ও বলতে পারি, আইবি 1 ইকুয়াল আইসি 2, যেহেতু আইসি 2 ইকুয়েশন আমরা জানি, এই দুইটা ইকুয়েশন বসা দিলে এখানে সামথিং একটা ইয়ে চলে আসে। তো এখান থেকে এই আই এর মান বা অ্যানোড কারেন্টের মানটা এক্সট্রাক্ট করা যায় আর কি। So এটা একটা সিম্পল একটা ফর্মুলা, এটাতে ম্যাথ আসতে পারে, ধরো যদি এই ভ্যালুগুলো দেওয়া থাকে সিম্পলি ইয়ে গেইন গুলো, ট্রানজিস্টরের গেইন, আর যদি এই কারেন্ট আর লিকেজ কারেন্ট দেওয়া থাকে, ওখান থেকে এগুলো বের করা, অ্যানোড কারেন্ট বা ভাইস ভার্সা, এগুলো বের করা সম্ভব আর কি। তাহলে এই ডেরিভেশনটা একেবারেই সিম্পল একটা ডেরিভেশন। And here is an assumption, IK equal, not assumption, it's the বলা IG. হয়েছে So inward current is this G. Get the thing event, and both transistors will help each other in this turning on process. So this is called a positive feedback loop. আচ্ছা এটা বলা হয়েছে This এর is called আগে, turning on আগের process. বার বলা হয়েছে, সেটা হচ্ছে একটা ট্রানজিস্টরকে গ্র্যাজুয়ালি অন করবে, এবং একটা অন হওয়ার পেছনে আরেকটা কিছু ইনফ্লুয়েন্স থাকবে। সো ইভেনচুয়ালি দুটো ট্রানজিস্টরই যদি হাই এনাফ কারেন্ট ফ্লো করে, তো দুটো ট্রানজিস্টরের স্যাচুরেশনে চলে যাবে, এবং একটা যেহেতু আরেকটাকে হেল্প করছে, নট অপোজিং ইচ আদার, দ্যাটস ওয়াই ইটস কল্ড পজিটিভ ফিডব্যাক লুপ। এটা এখানে কিছু কথাবার্তা বলা হয়েছে, এই গেইনের সাথে কিভাবে ইয়ে চেঞ্জ হয়, এমিটার কারেন্ট ইত্যাদি, এগুলো বলা হয়েছে, এগুলো একটু দেখো আর কি, এগুলো খুব মানে তোমাদের আগের পড়া, বাট বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে এটাই, একটা একটাকে গ্র্যাজুয়ালি অন করতেছে, সেই জন্য এই আলফা ওয়ানটা চেঞ্জ হচ্ছে। তো গ্র্যাজুয়ালি একটা একটাকে অন করার কারণে এটাকে পজিটিভ ফিডব্যাক ইফেক্ট বলা হয়, যে রিজেনারেটিভ অফ পজিটিভ ফিডব্যাক ইফেক্ট। এই জিনিসটা একটু মানে ইয়ে করবো, মাথায় রেখে, কোশ্চেন আসতে পারে, এক্সপ্লেন দ্য রিজেনারেটিভ অর পজিটিভ ফিডব্যাক ইফেক্ট ফর থাইরিস্টর, সামথিং এরকম কিছু একটা কোশ্চেন আসতে পারে, না আসলে Here আসতে is a পারে। graph that shows the variations of alpha. এটা আলফা ভেরিয়েশন দেখাচ্ছে আর Alpha কি, is এর the সাথে সাথে ratio of এমিটার কারেন্টের IE সাথে, and IC. কারণ এই আলফাটা ফিক্স না। So these are turn on delays or turn on transient. So if we consider this diagram, here at the time t equals 0, we are providing a gate current,
but it needs some time to rise the anode current, and this rise is twofold. The first half is called delay time, and the second half is called rise time. During this delay time, there is uh, very little anode current, and during the rise time, anode current rise steadily, and the total turn on time is the summation of delay time and rise time. So what are these two? আচ্ছা, এখন যদি এটা একটু বলি, সেটা হচ্ছে এখানে আমরা গেট কারেন্ট দিচ্ছি। তোমাদের যদি মনে থাকে, সিম্পল সিম্পল ধরো আমরা একটা সার্কিট বানালাম, এটা এসি হোক ডিসি হোক যাই হোক না কেন, ডিসির জন্য হতে পারে, এসির জন্য হতে পারে। তাহলে এখানে কি আমাদের গেট কারেন্ট, গেটে একটা গেট প্রোভাইড করতে হবে, গেট সিগন্যাল আর অ্যানোড আর ক্যাথোড। ঠিক আছে, এগুলো সবাই জানা আছে। এখন আমরা এক্সপেক্ট কি করবো, গেটে সিগন্যাল দেওয়ার সাথে সাথে সেটা কন্ডাক্ট করা শুরু করবে। বাট দিস ইজ নট দ্য কেস ফর থাইরিস্টর। থাইরিস্টর দেখা যায় গেটে আমি কারেন্ট দিচ্ছি এই পজিশনে, টি ইকুয়াল 0। তাহলে যদি টি ইকুয়াল 0 ধরি একদম স্টার্টিং, তাহলে এখানে একটা এটা হচ্ছে অ্যানোড কারেন্ট। এটা যদি আপাতত ভুলে যাই, তো অ্যানোড কারেন্ট টেকস আ বিট অফ টাইম, তাকে ইনিশিয়ালাইজ হতে একটু টাইম লাগছে। তো এই টাইমটা টিডি, যেটা ডিলে টাইম বলছি আমরা, ডিলে টাইমে ইনফ্যাক্ট এটা ইনিশিয়ালাইজ হচ্ছে না, অ্যানোড কারেন্ট মানে একেবারেই অলমোস্ট একেবারেই ফ্লো করছে না, খুবই নেগলিজিবল অ্যামাউন্টটা ফ্লো করছে। আর রাইজ টাইম যেটা বলছি আমরা, সেই রাইজ টাইমে দেখা যায় অ্যানোড কারেন্টটা স্টেডিলি আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে এটা অপারেশনটা হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে ডিলে টাইম আর হচ্ছে রাইজ টাইম। এই টোটাল যে সামেশন সেটাকে আমরা টি অন টাইম বলবো। ঠিক আছে, এখন এটা কেন হচ্ছে সেটা আমরা দেখি। তাহলে এটা একটু আবার মানে মাথায় রাখি আমরা, যে এই রাইসটা সরাসরি এরকম না। যদি এরকম সাধারণত হয় অন্যান্য মসফেট যেগুলোর ক্ষেত্রে আমরা দেখে আসছি, যে রাইসটা হয়তো এখান থেকে একটু স্কিউ থাকে, বাট হয়তো এখান থেকে শুরু হওয়ার কথা, সামথিং এরকম, বা অনেক সময় এরকম একটা ওভারশুটও থাকতে পারে। কিন্তু থাইরিস্টরের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ডিলে চলে আসতেছে। ওয়াই ইজ দ্যাট সো? So delay time is basically, if we go back to this two transistor model, in order to turn on the thyristor, we first need to turn on this Q2. So basically the delay time is the time delay of this Q2. আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে একটা একটা প্রথমে অন হবে কি কিউ টু, বা ফুললি অন না হলে পার্শিয়ালি অন হবে। তো কিউ টু পার্শিয়ালি যদি অন হয়, তাহলে কারেন্ট স্লোলি ফ্লো করা শুরু করবে। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু কিউ ওয়ান স্টিল ইজ অফ। তো কিউ ওয়ান অফ মানে এই কারেন্টটা কি অ্যাকচুয়ালি দিক দিয়ে ফ্লো করবে না, কিন্তু এইখানে তো তুমি রাস্তা বন্ধ করে রাখছো, সুইচটা অফ করে রাখছো অলমোস্ট। তো এখানে ফ্লো করবে অ্যাকচুয়ালি লিকেজ কারেন্ট, যে আইসিবিও যেটাকে বলছে ওইটা আসলে ফ্লো করবে এখানে। তো কালেক্টর বেস জাংশনে এই লিকেজ কারেন্টটা ফ্লো করবে, এই লিকেজ কারেন্টটাই এদিক দিয়ে ফ্লো করবে, সামথিং আইডিয়াটা এমন আর কি। তো এই কারেন্টের মানটা হবে খুবই কম। তো কারেন্টের মান কম হলে বোঝা যাচ্ছে যে ডিলে টাইমটা, আমরা যদি আবার ইয়েটা ফেরত দিই, আমাদের লেকচারটা একটু দেখবেন। টু পয়েন্ট থ্রি, আচ্ছা আমি 2.2 ভিডিওটা যদি দেওয়া হয়, 2.23 দুটো দিয়ে দিব, অসুবিধা নেই, আজকে দিয়ে দিব। তোমার কিছু বলো নাই সেজন্য আসলে আমার খেয়াল আসলে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা আবার একটু দেখি, তাহলে এই সময়টাতে কিউ ওয়ান থাকতেছে অন অফ, সরি কিউ কিউ টু, আমি দিয়ে ভুলে গেলাম। এই যে প্রথমে এটা যদি একটু ইয়ে করে সাজাই, যেটা পাশাপাশি রাখতে পারলে ভালো হতো, তবে আমাদের সমস্যা তত হবে না, মোটামুটি বোঝা যাচ্ছে। তাহলে এখানে জাস্ট কিউ টু অন, এখানে কিউ টু অন, তাহলে কিউ ওয়ান অফ।
এই অংশটাতে, ঠিক আছে? দ্যাটস ওয়াই দ্য কারেন্ট ইজ very marginal, or the only the leakage current is flowing. তারপর নেক্সট স্টেজে এখানে এসে ডিলে টাইমটা পার হওয়ার পর এই পয়েন্টে এসে কিউ ওয়ানটা ধীরে ধীরে অন হওয়া স্টার্ট করে। তো কিউ ওয়ান অন হওয়া স্টার্ট করলে আস্তে আস্তে কারেন্টটা স্টেডিলি বাড়তে থাকে। তো এই টাইমে অনলি লিকেজ কারেন্ট ফ্লো করে আইসিবিও, কারণ তুমি এটা পুরো ফুললি অন করে রেখেছো কিউ টু, কিন্তু তুমি মেইন যে সোর্সটা বা দেখো এই দুইটা সোর্স বা এই দুইটা সুইচ সিরিজে আছে না, তো দুইটাই যদি অন না হয়, একটা অন হয় একটা অন হলে কিন্তু লাভ নেই। সো প্রথম আহ, মানে ফার্স্ট পার্টে যেটা হচ্ছে অনলি কিউ টু ইজ পার্শিয়ালি অন এন্ড কিউ টু ইজ ফুললি অফ। সো এই সময়টাকে আমরা ডিলে টাইম বলছি। দেন পরের ধাপে হচ্ছে কিউ ওয়ান আর কিউ টু গ্রাজুয়ালি অন হচ্ছে আর কি। তাহলে কিউ ওয়ান কিউ টু অন, পার্শিয়ালি অন বলতে পারি। আর এখানে দুইটাই হচ্ছে কিউ ওয়ান কিউ টু স্যাচুরেশন, ঠিক আছে? তাহলে এই তিনটা ধাপ আমাদের একটু মাথায় রাখতে হবে। দ্যাটস ওয়াই ইট টেকস a bit longer to fully turn on this thyristor, and this time is called time delay. And this time delay is comprised of two elements, uh, delay time and rise time. On time is divided uh, into delay time and rise time, something এরকম আর কি। তো delay time rise time টা আশা করি বুঝতে পারছো। তো এখানে স্যার বলো। এটা আসলে কি মানে আউটপুট কারেন্টের ইকুয়েশন না মূলত কি মানে ওয়েব শেপটা কিসের এটা অ্যাকচুয়ালি স্যার এটা? এটা হচ্ছে কারেন্টের ইকুয়েশনই। কারেন্টের ইকুয়েশন আমাদেরকে ডিসি সাপ্লাই দিয়ে এখানে, যদি একটা সিম্পল ডিসি সাপ্লাই দিয়ে আমরা এটাকে অন করার ট্রাই করি, ধরো এরকম আমরা এসির পরিবর্তে এখানে একটা ডিসি দিলাম, ডিসি দিয়ে তো এটাকে অন করা সম্ভব নাকি? তো এটা যদি আমরা একটু একটু চিন্তা করি, একটা ডিসি সাপ্লাই দিলাম, তো ডিসি সাপ্লাই দিলে এখানে কারেন্ট ফ্লো করার কথা, এই কারেন্টটা অ্যানোড থেকে ক্যাথোডে ফ্লো করবে, কিন্তু আমাদের শর্ত হচ্ছে একটা গেট কারেন্ট দিতে হবে বা একটা গেট পাস দিতে হবে। সো গেট পাস আমরা দিচ্ছি এই পয়েন্টে। তো আমরা কি এক্সপেক্ট করবো, এখান থেকে সেটা অন হয়ে যাওয়ার কথা না? জি স্যার, হ্যাঁ অবশ্যই স্যার। কিন্তু ডিউ টু দ্য নেচার অফ দ্য ফিজিক্স, মানে যে কোনো ডিভাইসে আমরা জানি এরকম ইনস্ট্যান্টলি অন হয় না। সো ইট টেক্স টাইম। তো আমি এক্সপেক্ট করতে পারি এটা এভাবে অন হবে, জি স্যার। অথবা এক্সপেক্ট করতে পারি এখানে একটা ওভারশো আসতে পারে, সামথিং এরকম কিছু। জি স্যার। কিন্তু দিস ইজ নট দ্য কেস, কারণ এখানে এই টার্ন অন প্রসেসটা হচ্ছে দুই দুই ভাগে ভাগ করা। জি স্যার। ডিউ টু টু ট্রানজিস্টর মডেল আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনলি কিউ টু অন হবে, আর এখানে দুইটাই অন হবে, কিউ ওয়ান কিউ টু। এখন কিউ ওয়ান কিউ টু কি অনেকটা সিরিজের মতো আছে না? জি স্যার। সো এটাকে যদি আমি কিউ ওয়ান ধরি, এটাকে ধরলাম ধরো কিউ টু, এখন এটা যদি এভাবে থাকে সামথিং এরকম, তাহলে আমি কিউ টুটাকে অন করলাম কিন্তু কিউ ওয়ানটা স্টিল অফ। তো এখানে এই খুবই নেগলিজিবল অ্যামাউন্টটা কারেন্ট ফ্লো করবে বা লিকেজ কারেন্ট ফ্লো করবে এটা দিয়ে, যেহেতু এটা পুরোপুরি আসলে সুইচ না, যেহেতু সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, কিছু লিকেজ কারেন্ট দিক দিয়ে ফ্লো করবে। এই কারেন্টটাকে আমরা বলতেছি হচ্ছে এই কারেন্ট, খুবই মিনিস্কুল অ্যামাউন্ট। আর তারপরের ধাপে কিউ টুটা পার্শিয়ালি বা সরি কিউ ওয়ান কিউ টু দুইটাই পার্শিয়ালি অন হচ্ছে, তখন আস্তে আস্তে কারেন্টটা রাইজ করা শুরু করতেছে। জি স্যার। ঠিক আছে, এটাই হচ্ছে ফ্যাক্ট। এই এই ডিলেটা হচ্ছে আমাদের ডিলে টাইমটা এক্সট্রা আসতেছে ডিউ টু দিস সিরিজ কানেকশন অফ দিস সুইচ। তো এটাই হচ্ছে আমাদের থাইরিস্টর একটা একটা মানে ওয়ান অফ দ্য ড্রব্যাকস আর কি, যে এখানে একটু ডিলে টাইমটা বেশি আসে বা টার্ন অন টাইমটা একটু বেশি আসে। আচ্ছা, তারপর দেখি কি কি বলে এখানে। The turn on delay of the turn, even if Q2 is on, এগুলো বলা হয়েছে, আমি here comes বললাম the এখন। rise time. The current will steadily increase. This time overall. So here some আচ্ছা, description. এখানে কিছু বলা আছে, এখানে কিছু কথাবার্তা লেখা আছে, এই যে পেজ নাম্বার 14-15 বোধহয় আছে। ওগুলো একই কথা আর কি, কিভাবে সেটা অন হয়, এখানে কোন লেয়ারে কোন জাংশন মানে কোন লেয়ারে কি টাইপের ক্যারিয়ার ইনজেক্ট হয়, এই টাইপের কিছু বলা আছে আর কি। তো এগুলো আসলে বেসিক্যালি একই কথা, মানে কিউ ওয়ান অন হয় আর কিউ টু অন হয়, ওটাই এখানে ঘোরায় ভাষায় বলছে আর কি আগে ছিল। আর আমি একটু সহজ ভাষায় বললাম। তো এটা একটু দেখো আর কি তোমরা এখানে, মানে এই যে মার্কিং করা যে লাইনগুলো এগুলো দেখতে মোটামুটি হবে। এখানে ডায়াগ্রাম
আহ, এটা ডায়াগ্রামটা এখানে দেখিয়ে রাখছে, বাট যদি বুঝতে পারো সমস্যা নাই আর কি। বেসিক্যালি হচ্ছে Q1 অন হচ্ছে পরে, সেই জন্যই ডিলে টাইমটা আসতেছে। এইটাই হচ্ছে বেসিক আইডিয়াটা। তো এখানে কিছু কথাবার্তা আছে, তোমার দেখো। Options. আচ্ছা আচ্ছা, এখানে You can follow that. আচ্ছা, ডিআই বাই ডিটি লিমিটেশন, এটা আহ, যদিও এখানে খুব ডিটেল বর্ণনা করা নাই, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, তোমাদের তো ল্যাবে এক্সপেরিমেন্ট 5 হয়ে গেছে না? এক্সপেরিমেন্ট 5-এ ডিআই বাই ডিটি একটা ব্যাপার স্যাপার ছিল, যে ডিআই বাই ডিটি ইয়ে হলো ভোল্টেজের একটা ব্যাপার স্যাপার থাকে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে। শুধু তাই না, ডিআই বাই ডিটির ক্ষেত্রে আরো কিছু ঝামেলা আছে, যেমন এখানে থাইরিস্টরের ক্ষেত্রে থাইরিস্টর রিকোয়ার্স মিনিমাম টাইম টু স্প্রেড দ্য কারেন্ট। তোমাদেরকে এর আগের ইয়েতে এর আগের লেকচার বলতে এর আগের চ্যাপ্টারে বলা হয়েছিল, ইয়ে ছিল সেকেন্ডারি ব্রেকডাউন, মনে আছে? বিজেপি সেকেন্ডারি ব্রেকডাউন, সেটা কেন হয় আমি আবার একটু মনে করি দিই তোমাদের। সেটা হওয়ার মেইন রিজন হচ্ছে এখানে মানে ক্যারিয়ার ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম হয় না। এই যে যদি আমরা একটা বিজেপির ছবি আঁকি, ক্যারিয়ার ডিস্ট্রিবিউশনটা এখানে ইউনিফর্ম হয় না, কিছু এদিক সেদিক ক্যারিয়ার থাকে। এখানে হয়তো একটু ডিস্ট্রিবিউশন বেশি, এখানে একটু কম, এরকম হতে পারে। তো ক্যারিয়ার ডিস্ট্রিবিউশন কম হলে বা বেশি হলে, মানে যদি ভ্যারিয়েশন থাকে, দেখা যায় এক জায়গায় একটু বেশি কারেন্ট ফ্লো করতেছে, আর এক জায়গায় একটু কম কারেন্ট ফ্লো করতেছে। যেখানে বেশি কারেন্ট ফ্লো করতেছে, ডিউ টু দ্য সেমিকন্ডাক্টর নেচার অফ দিস ডিভাইস, এখানে কারেন্ট বাড়ার সাথে সাথে টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি আরো কমে, যেহেতু এটা একটা সেমিকন্ডাক্টর। সো কারেন্ট বাড়লে টেম্পারেচার বাড়ে, রেজিস্টিভিটি ফল করে, ফার্দার কারেন্ট রাইজ করে। ঠিক আছে, সো এই লুপটা কন্টিনিউয়াস চলতে থাকে যদি কোনো জায়গায় আমি এই ক্যারিয়ারে ভ্যারিয়েশন হয়। সো এটা একটা মেজর মেজর ডিসঅ্যাডভান্টেজ ফর বিজেটি। সো সেম থিং অ্যাপ্লাইজ টু এসটিআর অ্যাজ ওয়েল, অর থাইরিস্টর। কারণ থাইরিস্টর বেসিক্যালি একটা বিজেটির মতো একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। এখানেও যদি ক্যারিয়ার ডিস্ট্রিবিউশনটা প্রপার না হয়, তাহলেও এই টাইপের হটস্পট ডেভেলপ করবে, এবং এই যে লোকালাইজড হটস্পটের কথা এখানে বলা আছে। সো ডিভাইস ডিস্ট্রাকশন মাইট অফার, ডিভাইস ডিস্ট্রয় হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, সামথিং এরকম কিছু। যেহেতু এটা একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, যে কোনো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালই এই জিনিসটা খুব মানে ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখন ডিআই বাই ডিটি এটা আবার কি জিনিস, এটার সাথে এটা কি সম্পর্ক? এটার সাথে সম্পর্ক এটাই সিম্পল, হচ্ছে যে ডিআই বাই ডিটি হচ্ছে এই কারেন্টটা। যদি আমরা এই যে অ্যানোড ক্যাথোডের কারেন্টটা দেখি, অ্যানোড আর ক্যাথোডে এই কারেন্টটা যদি আমরা একটা এসি সোর্সের সাথে কানেক্ট করি, দেখো এসি সোর্সের সাথে কানেক্ট করা আর ডিসি সোর্সের সাথে কানেক্ট করা পুরোপুরি এক না। এসি সোর্সের সাথে কানেক্ট করলে এই কারেন্টটা যদি সে খুব বেশি ফাস্ট পুশ করার ট্রাই করে, যদি আমরা এটা রেজিস্টিভ লোডও ধরে নিই, রেজিস্টিভ লোড হলে কি হবে? এখানে ভোল্টেজ আর কারেন্টের ওয়েভশেপ একই একই সাথে থাকবে। সো এটা কি ভোল্টেজ আর কারেন্ট ফ্ল্যাকচুয়েট করতেছে। সো এটা যদি খুব হাই ফ্রিকোয়েন্সি হয়, তার মানে কি, সেই কারেন্টটাও খুব হাই ফ্রিকোয়েন্সিতে পুশ করবে, খুব তাড়াতাড়ি পুশ করবে। তাড়াতাড়ি বলতে হচ্ছে এই চেঞ্জটা খুব তাড়াতাড়ি। ধরো এখানে হচ্ছে 0 অ্যাম্প, এখানে সে হচ্ছে 5 অ্যাম্প, কথা কথা ধরে নিলাম। তো 0 থেকে 5 পর্যন্ত যেতে তার খুব কম সময় লাগবে। হোয়ারেস আমার এই ইয়েটা ভিতরের ক্যারিয়ার গুলা প্রিপেয়ার্ড না। ভিতরের ক্যারিয়ার গুলা এই মানে টার্মিনাল ক্যারিয়ার গুলাকে, এই মেইন টার্মিনাল যেগুলো অ্যানোড আর ক্যাথোড, এটা যদিও বিজেটির ছবি, মানে আমাদের যে থাইরিস্টর যে অ্যানোড আর ক্যাথোডকে মানে ইয়ে করার মতো, ফ্লো করানোর মতো ক্যারিয়ার এখানে প্রেজেন্ট না। তখন কি করবে, এই ক্যারিয়ার গুলা, এখানে আমি কি ক্যারিয়ার প্রেস করতেছি না, এখানে এই যে জাংশনটা কি রিভার্স বায়াস থাকবে। মানে আমি বিজেটি দিয়ে বোঝাচ্ছি, বাট সেম থিংস অ্যাপ্লাইজ ফর দ্য মানে ইয়ে থাইরিস্টর আর কি। সো এখানে এই ক্যারিয়ারটা যদি এক্সেস ক্যারিয়ার হয়, আর এখানে দেখো ক্যারিয়ারের কিছু ঘাটতি থাকবে, তো এখানে কিন্তু ক্যারিয়ারের একটা ডিফারেন্সিয়েশন থাকবে। এখানে ক্যারিয়ার ডেন্সিটি বেশি থাকবে, এখানে কম থাকবে। তো এখানেও এই টাইপের হটস্পটের একটা ঝামেলা তৈরি হবে। সেই জন্য ডিএবএ ডিটি লিমিটেশনটা এখানে বলা আছে, এখানে খুব ডিটেইলে বলা নেই জিনিসটা। এটা সত্যি কথা বলতে বেশি এফেক্ট করে হচ্ছে এই টাইপের সার্কিটে, ইন্ডাকটিভ বা আরএল সার্কিটে। আরএল সার্কিটে খুব বেশি এফেক্ট করে, সেই জন্য এটাকে মিনিমাইজ করার জন্য এখানে আলাদা একটা স্নাবার নেটওয়ার্ক, এখানে তো না সিরিজে,
যেহেতু কারেন্ট, তো সিরিজে একটা স্নাবার নেটওয়ার্ক প্রোভাইড করা হয়, এটা আমরা পরে হয়তো দেখবো আর কি। তাহলে আবার একটু পুরোটা আবার একটু ইয়ে করি। আহ, মানে এখানে যা বলা হলো, যেহেতু এখানে খুব ভালো করে বলা নেই, এটা অনেকটা ইয়ের মতো, থ্যারিস্টার থ্যারিস্টার ইন্টারনাল কনস্ট্রাকশনটা বিজেটির মতোই। তো বিজেটিতে যে লোকালাইজ হটস্পটের ব্যাপার সেটা ছিল ওই সেকেন্ডারি ব্রেকডাউন ইস্যু রিলেটেড, সেটা এখানেও একইভাবে অ্যাপ্লিকেবল। সো সেকেন্ডারি ব্রেকডাউনটা কেন হয়? বেসিক্যালি হয় যে ক্যারিয়ারের মিসম্যাচের কারণে বা ক্যারিয়ার ডিস্ট্রিবিউশনটা প্রপার না হওয়ার কারণে। সো সেম থিং ক্যান বি হ্যাপেন if the di by dt is high enough. So di by dt টা কি? di by dt টা হচ্ছে মেইন কারেন্টের ফ্লো রেট। তাহলে এখানে আমি থাইসটাকে কানেক্ট করব, সে কোনো একটা লোড আর কোনো একটা এসি সোর্স হতে পারে, কোনো একটা ডিসি সোর্স হতে পারে। লোডটা ইন্ডাকটিভ বা রেজিস্টিভ বা আর লোড যে কোনো টাইপের হতে পারে। হোয়াট এভার দ্য কন্ডিশন ইজ, এসিআর যদি আমরা মেইন এটা আঁকি, এটা হচ্ছে পি এন সামথিং এরকম। তো সো এখানে অ্যানোড আর ক্যাথোডের কানেক্টেড হচ্ছে এই আমাদের মেইন সোর্সটা। এখন সোর্স যদি খুব হাই রেটে কারেন্ট ইনজেক্ট করা শুরু করে, কোনো সমস্যা হতো না যদি আমি এই গেটটাকে খুব ফাস্ট টার্ন অন করে দিতে পারতাম, কিন্তু আমরা এর আগে দেখে আসলাম এটা টার্ন অন হতে একটু সময় লাগে। কিন্তু এই সোর্স যদি খুব হাই স্পিডে অথবা খুব তাড়াতাড়ি এই কারেন্ট ইনজেক্ট করা শুরু করে, তখন যেটা হবে এখানে এই জাংশনটা ব্রেকডাউনে চলে যাবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ক্যারিয়ারের মিসম্যাচ হবে। ক্যারিয়ারের মিসম্যাচ হওয়া মানে হচ্ছে এক জায়গায় বেশি কারেন্ট ফ্লো করবে আর জায়গায় কারেন্ট কম ফ্লো করবে। যেসব জায়গায় বেশি কারেন্ট ফ্লো করবে, যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হতো ইকুয়াল অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করতো। যেখানে বেশি কারেন্ট ফ্লো করবে ওই বেশি কারেন্টের জন্য কি হবে, টেম্পারেচার রাইজ করবে, রেজিস্টিভিটি ফল করবে, ফার্দার কারেন্ট রাইজ করবে, সো ডিভাইসটা ডিস্ট্রয় হয়ে যাবে। সো কারেন্টটা আমাদের অবশ্যই বা কারেন্ট মানে হচ্ছে ক্যারিয়ারটা অবশ্যই আমাদের ম্যাচ করতে হবে। সো ক্যারিয়ারটা ম্যাচ করতে পারি আমরা কিভাবে? দেখো, এটা টার্ন অন প্রসেস যেখানে বলা আছে যে ফার্স্ট কম্পেয়ার টু দ্য ভেলোসিটি অফ টার্ন অন প্রসেস। টার্ন অন প্রসেস মানে কি? এখানে আমি প্লাস ক্যারিয়ার দিচ্ছি না, তো এই প্লাস ক্যারিয়ারটাও এখানে পৌঁছাতে হবে টাইম মতো। এটা পৌঁছানোর আগে যদি আমি মেইন যে সাপ্লাই সেটার ক্যারিয়ারকে পুশ করা শুরু করি, সো এই ডিভাইসটা ডিস্ট্রয় হয়ে যেতে পারে। সো দ্যাট ইজ দ্য লিমিটেশনস অফ ডিআইবাইডিটি লিমিটেশন। এটা প্রিভেন্ট করা যায় হচ্ছে স্লাভার সার্কিট ইউজ করে। স্লাভার সার্কিট বেসিক্যালি হচ্ছে ইন্ডাক্টর ক্যাপাসিটর এই টাইপের সার্কিট। পরে হয়তো একটু দেখাবো, স্লাভার যদি তোমাদের সিলেবাসে নাই। সেটা কি করে? ফার্স্ট কারেন্ট চেঞ্জকে অপোজ করে অথবা ফার্স্ট ভোল্টেজ চেঞ্জকে অপোজ করে। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখবো। এখানে খুব ডিটেল বলা নেই, সেটা এখানে যা বলা আছে ওরকম মোটামুটি বলতে পারলেই হবে। তো দেখি তারপর কি বলে। This is another drawback এগুলো বলে ফেলেছি আমি। the turn of the resistor. ওই যে এখানে এখানে বলা আছে ডিএবাইডিটি প্রোটেকশন কিভাবে দিব। এটার সাথে আমরা সিম্পলি একটা ইন্ডাক্টর যদি অ্যাড করে দিই, ইন্ডাক্টর অ্যাড করে দিলে ইন্ডাক্টর তার কারেন্ট চেঞ্জকে অপোজ করবে। যেমন সোর্সে খুব ফাস্ট হয়তো কারেন্ট চেঞ্জ হতে পারে, কিন্তু ইন্ডাক্টর যদি আমরা ওরকম ম্যাচ করে দিতে পারি ফ্রিকোয়েন্সির সাথে বা হচ্ছে লোডের সাথে, তাহলে ইন্ডাক্টর ওই চেঞ্জটাকে অপোজ করবে। তো সেইভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। তো এটা হচ্ছে কারেন্ট স্লাভার আর কি। কারেন্ট স্লাভার মানে হচ্ছে কারেন্টের রেট অফ চেঞ্জকে প্রিভেন্ট করবে। আচ্ছা, স্লাভার সার্কিট নামটা একটু মনে We রাখো, might কারণ হচ্ছে স্লাভার সার্কিট তোমরা পরবর্তীতে হয়তো বা দেখবা, এই কোর্সে না দেখলেও মানে খুবই কমন একটা প্র্যাকটিক্যাল সার্কিট একটা স্লাভার সার্কিট। স্যার মূলত তাহলে লোডটা আমরা এখানে ইন্ডাকটিভ ইউজ করতেছি, এটাই তো তাই না স্যার? লোড ইন্ডাকটিভ না, লোড রেজিস্টিভ ইন্ডাকটিভ যাই হোক ইচ্ছা হতে পারে। যেমন এই ক্ষেত্রে দেখো রেজিস্টিভ লোড, আরসি লোড, সরি এটা অবশ্য এখানে পার্ট না, সরি এখানে এই ডায়াগ্রামটা এটা দরকার নেই, এখানে শুধুমাত্র এইটা আসবে। এটা হচ্ছে লোড যে কোনো টাইপের হতে পারে, হোয়াট এভার দ্য characteristic of the load, if the rate of change of source current is high enough, কারণ সোর্স কারেন্টে কি সরাসরি অ্যানোড ক্যাথোডে যাচ্ছে, so this can destroy the device, or this can destroy the thyristor. So কি কেন ডিস্ট্রয় করবে সেটা একটু আগে বললাম, যে ক্যারিয়ার যদি মিসম্যাচ হয়, ক্যারিয়ার মিসম্যাচ হলে দেখা যাবে আমার টার্ন অন প্রসেসটা পুরোপুরি ফুল হয় নাই, তার আগে যদি আমি এখানে পুশ করা শুরু করি ক্যারিয়ার, তো এক জায়গায় ক্যারিয়ার বেশি থাকবে, এক জায়গায় ক্যারিয়ার কম থাকবে। ক্যারিয়ার বেশি মানে ওই জায়গায় কারেন্ট বেশি ফ্লো করবে, কারেন্ট বেশি ফ্লো করলে ঝামেলা। ঠিক আছে, কারেন্ট ফ্লোটা ইউনিফর্ম হতে হবে।
কেন ইউনিফর্ম হতে হবে? কারণ এই ডিভাইসগুলো ধরো সে ফর এক্সাম্পল এটা রেটেড হচ্ছে সে 10 অ্যাম্পিয়ারের জন্য, 10 অ্যাম্প কারেন্ট এটার মধ্যে ফ্লো করতে পারে কথা কথা। সো আমরা যদি একটা ক্রস সেকশন আঁকি, সো এটা 10 অ্যাম্প কারেন্টটা সমান ভাগে ভাগ যদি হয়, ডিভাইসটা এমন ভাবে ডিজাইন করা 10 অ্যাম্প কারেন্ট সমান ভাগে যদি ভাগে ফ্লো করে কোনো সমস্যা নেই। কিন্তু এমন যদি হয় যে আমি 10 অ্যাম্প কারেন্ট দিচ্ছি কিন্তু 10 অ্যাম্প কারেন্টটা ধরো এই রিজিয়ন দিয়ে বেশি ফ্লো করতেছে আর এখানে রেজিস্ট্যান্সটা বেশি, তো 10 অ্যাম্প কারেন্টটা ম্যাক্সিমাম ফ্লো করতেছে হচ্ছে এই শেডেড পোর্শন দিয়ে, তখন কি এই পোর্শনের তোমার রেটিংটা এক্সিড করতেছে না? সো রেটিং এক্সিড করলে এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের প্রবলেম হচ্ছে যেটা ডিস্ট্রয় হয়ে যাওয়ার চান্স খুব বেশি, কারণ কারেন্ট বাড়লে দেখা যায় যে এটা একটা পজিটিভ ফিডব্যাক লুপের মতো কাজ করে। কারেন্ট বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়, কারণ টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়, সো আরো কারেন্ট বেশি ফ্লো করা শুরু করে। সো যদিও এটা রেটেড হচ্ছে 10 অ্যাম্পিয়ারের জন্য, দেখা যায় এখানে হয়তো 15 অ্যাম্পস কারেন্ট ফ্লো করা শুরু করলো এই ন্যারো রেঞ্জ দিয়ে বা এই ন্যারো এরিয়া দিয়ে, আর এদিক দিয়ে হয়তো কারেন্ট ফ্লো করতেছে না। সো এই কারেন্টের ইয়েটা মানে কারেন্টের লোড শেয়ারিংটা ইকুয়াল হচ্ছে না। সো এই জন্য এই অংশগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। দেখো এই জায়গা খুবই ন্যারো, এই যদি ভলিউম হিসাব করি, ভলিউম হিসাব করলে এই ভলিউমটা খুবই ন্যারো হবে, সো এই জায়গাটা দেখা যাবে পুড়ে যাচ্ছে। ঠিক আছে, সো এটা আমাদের এনিহাও প্রিভেন্ট করতে হবে। এটা প্রিভেন্ট করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা যদি কারেন্টটাকে খুব স্লোলি ইনক্রিজ করাই, খুব স্লোলি ইনক্রিজ করে দেখা যাবে এই ক্যারিয়ার ডেন্সিটি গুলো ম্যাচ করে গেছে। সো ইউনিফর্ম ক্যারিয়ার ডেন্সিটি হলে কারেন্টটাও ইউনিফর্ম হতে ফ্লো করবে, দ্যাটস আওয়ার টার্গেট। তো এটা কিভাবে করতে পারি? একটা ওয়ে হচ্ছে এখানে যদি একটা ইন্ডাক্টর অ্যাড করে দিই, ইন্ডাক্টর দিলে এই কারেন্টটা খুব স্লো রাইজ করবে, ততক্ষণে আমরা এই গেট সিগন্যাল বা গেটে ক্যারিয়ার দিয়ে এটাকে ক্যারিয়ার মোটামুটি ব্যালেন্স করতে পারবো আর কি। মানে দ্যাটস দ্য আইডিয়া। সাধারণত এটা খুব এক্সট্রিম কেসে হয়, ডিআই বাই ডিটি যদি খুব এক্সট্রিম হয় সাধারণত তাহলেই এটা ফেলিওর হয়, আদারওয়াইজ এই ডিআই বাই ডিটিরও তাহলে একটা ইয়ে থাকে আর কি, তো কত ডিআই বাই ডিটি দিতে পারবো সেটা আমার ডেটা শিটে উল্লেখ থাকতে হবে। আচ্ছা, কেউ কিছু বলতে চাইলে বলতে পারো। আচ্ছা, তারপর দেখি কি বলে। Use see, this is called summer. আচ্ছা, টার্ন অফ ট্রানজিয়েন্টটা একটু আমাদের দেখতে হবে। কেন দেখতে হবে? কারণ সারপ্রাইজিংলি এটা আমাদের আগের ইয়ার মতো, আগের লেকচার আমরা দেখে আসছি। আমরা যদি আগের লেকচারটা একটু বের করি, আগের লেকচার বলতে আমাদের ডায়োডের লেকচার। তোমার কোনো পয়েন্টে তোমাদের কোনো কনফিউশন থাকলে আমাকে বলো, কারণ এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন আসার মতো ইয়ে আছে, প্রচুর পরিমাণে শর্ট কোশ্চেন আসতে পারে। সো এই কোনো কিছু বুঝতে প্রবলেম হলে স্পেশালি এই প্রথম ডিভাইস ইয়ে থেকে দেখো তো এটার সাথে এটা মিল খুঁজে পাওয়া কিনা। রিভার্স ইকুয়াল এটা উপরেরটা, নিচেরটা না দেখলে চলবে। উপরের ডায়াগ্রামটার সাথে এই ডায়াগ্রামটার মিল খুঁজে পাওয়া যাচ্ছে কিনা দেখো তো। এটা ছিল কি ডায়োডের রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক এখানে। জি স্যার। এখন এই সেম ক্রাইটেরিয়া আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারি থাইরিস্টরের ক্ষেত্রে, কারণ এগুলো হচ্ছে সবগুলোই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল মানেই হচ্ছে এগুলোর ডিপ্রেশন রিজিয়নের উইথ বাড়া কমার মাধ্যমে আমরা বেসিক্যালি সেটা কন্ট্রোল করি। তো ডিপ্রেশন রিজিয়নের উইথ বাড়তে বা কমতে লিটল বিট টাইম লাগবে। এই টাইমের মধ্যে আমাদের যদি ফরওয়ার্ড থেকে রিভার্স অথবা রিভার্স থেকে ফরওয়ার্ড যায়, দেখা যায় কি একটু ডিলে চলে আসতেছে তার। তো এখানে ডায়োডের ক্ষেত্রে যদি মনে থাকে ফরওয়ার্ড থেকে যখন রিভার্সে নিব, রিভার্সে নর্মালি কারেন্ট ফ্লো হওয়ার কথা 0, কিন্তু ডিউ টু মানে এক্সেস ক্যারিয়ার, কারণ ক্যারিয়ার গুলো রিমুভ করতে একটু সময় লাগবে, ডিউ টু এক্সেস ক্যারিয়ার কিছু সময় জন্য রিভার্স কারেন্ট ফ্লো করে, সেই টাইমটাকে বলতেছে আমরা রিভার্স রিকভারি টাইম, রিভার্স ট্রানজিয়েন্ট বা অনেক কিছু বলা যায় আর কি। সো সেম থিং উইল হ্যাপেন ইন কেস অফ থাইরিস্টর। থাইরিস্টরও আমরা যদি ফরওয়ার্ড ব্যাস থেকে রিভার্স ব্যাস নিয়ে যাই, নর্মালি কি থাইরিস্টরে কি তোমাদের মনে আছে কিনা আমি জানি না, থাইরিস্টরে যদি এটা আঁকি আমরা পিএন জাংশনে, কি এটা কি ইউনি ডিরেকশনাল না বাই ডিরেকশনাল কি বলতে পারবো? ইউনি ডিরেকশনাল স্যার। রাইট, তার মানে জাস্ট লাইক এ ডায়োড, এটা যদি আমরা এখানে প্লাস মাইনাস দিয়ে কারেন্ট ফ্লো করবে, জি স্যার। দিক দিয়ে ফ্লো করবে, কিন্তু আমরা যদি উল্টায় দিই তাহলে কারেন্ট ফ্লো করবে না স্যার। ফ্লো করবে না। রাইট, তার মানে আমরা এখানে রিভার্স বায়াসে এটা কারেন্ট ফ্লো করাতে পারবো, জি স্যার। জাস্ট লাইক এ ডায়োড। কিন্তু এখানে খুব ফর এ ভেরি ব্রিফ মোমেন্ট ডিউ টু দ্য ক্যারিয়ার কনসেন্ট্রেশন অর ডিউ টু দ্য এক্সেস ক্যারিয়ার, দেখো এখানে ফরওয়ার্ড ডিরেকশনে নাম্বার অফ ক্যারিয়ার বেশি, রিভার্স ডিরেকশনে যদি আমি হঠাৎ করে এটাকে রিভার্স বায়াস দিয়ে দিই, এটা ক্যারিয়ার গুলা শ্রিঙ্ক করতে অথবা ক্যারিয়ার গুলাকে ডিসিপেট করতে
একটু সময় লাগবে, অথবা সেম কথা ডিপ্রেশন রিজিয়নে উইথ বাড়াতে একটু সময় লাগবে। ওই সময়টা দেখা যাবে একটা রিভার্স কারেন্ট ফ্লো করতেছে, এবং সেটা একটা পর্যায়ে পিক ভ্যালুতে আসবে, যে এটাকে আমরা বলতেছি রিভার্স রিকভারি কারেন্ট অথবা পিক রিভার্স রিকভারি কারেন্ট। তারপরে সেটা গ্র্যাজুয়ালি আবার ফল করে যাবে। সো এটার অ্যানালজিটা ডায়োডের সাথে কম্পেয়ার করতে পারো, একদম সেম টু সেম। এখানে কোনো ইয়ে নেই। এখানে একটা অ্যাডিশনাল জিনিস আমরা এখানে অ্যাড করবো, অ্যাকচুয়ালি অ্যাডিশনাল না, এটা ডায়োডে বলা হয়েছিল। আহ, সেটা হচ্ছে এখানে T3 নামে একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার আছে। T3, T3টা হচ্ছে কি 25% অফ IRR, মানে IRR বা 4, মানে 25% পর্যন্ত। এটা যদি 100% ধরি আমি, এটা 25% কারেন্ট আসতে যে টাইম লাগবে, এই টাইমটাকে আমরা বলতেছি হচ্ছে T3। ঠিক আছে, T3 কেন T1 বলছি এটাকে, যখন ক্রস করলো জিরো ক্রসিং। পিক টাইমটাকে বলতেছি T2, এটা জাস্ট একটা নাম দেওয়ার জন্য নাম দেওয়া। সো পরেরটা মানে ন্যাচারালি T3 আসছে আর কি, কারণ এটা কখনোই কিন্তু জিরো আসবে না। তোমরা যদি জানো এক্সপোনেন্ট কার্ভ কখনোই জিরো হয় না। সো এটা একটা সবসময় কমতে থাকবে, কিন্তু কখনোই জিরো আসবে না। সো T3 পরে বেসিক্যালি আমার কোনো টাইম নাই আর কি। যদি এখানে দেখা যাচ্ছে জিরোতে চলে গেছে, কিন্তু এটা আসলে কখনোই জিরোতে যাবে না। সো T3টাই হচ্ছে আমাদের একদম লেটেস্ট টাইম। সো T3তে কি ঘটনা ঘটতেছে দেখো, এখানে যেটা বলা হচ্ছে, আহ, তাহলে কি এখানে হচ্ছে ফরওয়ার্ড বায়াস। স্যার এখানে এখান মধ্যে আমি যদি ইয়ের ছবিটা আঁকি, ফরওয়ার্ড বায়াস, তাহলে এখানে হচ্ছে রিভার্স বায়াস। এই অংশটা পুরোটাই হচ্ছে রিভার্স বায়াস। ঠিক আছে, সো রিভার্স বায়াস কোনো সমস্যা নেই। তাহলে এখানে যদি আমি আবার ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করি, এফবি কিন্তু ফেসবুক না, এফবি হচ্ছে ফরওয়ার্ড বায়াস। সো আবার কনফিউজড হয়ে যেও না, কারণ তোমরা তো ফেসবুক নিয়ে খুব মানে ফেসবুকের ব্যাপারে খুবই প্যাশনেট, সেই জন্য বললাম আর কি। যদিও আমরা আমরা এক সময় ছিলাম, কিন্তু বহু আগেই ইউজ করা বন্ধ করে দিচ্ছি, কারণ মানে কেন যেন, যাই হোক এসব আজারের কথা বলে লাভ নেই। আমাদের কি টাইম আছে? টাইম আচ্ছা 7 মিনিট আছে। তোমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, যা দেওয়া নেই অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো। আচ্ছা এটা আজকে এটা পরে শেষ করে দিব, সমস্যা নেই। এটা হচ্ছে এখানে রিভার্স রিকভারির কথা বলা হচ্ছে, এখানে এই পর্যন্ত ফরওয়ার্ড ব্যাস, তারপর হঠাৎ করে রিভার্স ব্যাস অ্যাপ্লাই করা হলে দেখা যায় কারেন্টটা কিছুটা রিভার্সে চলে যাচ্ছে, এরপরে সেটা স্টেবিলাইজ হয়ে যাচ্ছে, এবং এখানে আমরা আবার ফরওয়ার্ড ব্যাস অ্যাপ্লাই করতেছি। বাট নট সো সিম্পল, কারণ এখানে ফরওয়ার্ড ব্যাস অ্যাপ্লাই করলে ঝামেলা আছে। ডায়োডের ক্ষেত্রে ঝামেলা নেই, কিন্তু ডায়োডের ক্ষেত্রে কেন ঝামেলা নেই দেখো, এটা একটু ভালো করে শুনুন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। দেখো ডায়োডের ক্ষেত্রে কেন ঝামেলা নেই, আমি যদি একটা ডায়োড দিয়ে একটা ইয়ে আঁকি, একটা ধরো একটা রেকটিফায়ার বানালাম, তাহলে এটা আউটপুটটা কেমন আসবে? সিম্পল এরকম আসবে না? জি স্যার। তাহলে এখানে হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এটা হচ্ছে রিভার্স বায়াস, এখানে হচ্ছে আবার ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে, আমার আঁকা একটু মানে ভালো হয়নি, বাট বোঝা যাচ্ছে আশা করি। তো ডায়োডের ক্ষেত্রে দিস ইজ নট এ প্রবলেম, কারণ আচ্ছা আমি এটা ইয়ে করি, কারণ উই ওয়ান্ট টু টার্ন অন দ্য ডায়োড রাইট at the moment of giving forward bias। আমার ডায়োডটা এই টাইমে অন করতে চাই না, কিন্তু আমরা যদি এটা একটা থাইরিস্টর দিয়ে রিপ্লেস করি, আমাদের ওয়েবসাইটটা কেমন আসবে? তো আমার যদি মনে থাকে, এখানে আমার আঁকা আচ্ছা আমি এখানে আঁকলাম, এখানে আঁকলাম। আচ্ছা এটা আমাদের বেসিক্যালি লাগবে না, এটা এত জরুরি না, এখানে আমরা আঁকতে পারি। তাহলে আমাদের কিরকম, আমাদের আসবে সামথিং এরকম, তারপর আসবে সামথিং এরকম, তাই তো? তাহলে এই পর্যন্ত হচ্ছে, এই পর্যন্ত হচ্ছে ফরওয়ার্ড ব্যাস, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে রিভার্স ব্যাস, এখান থেকে আবার ফরওয়ার্ড ব্যাস। ঠিক আছে, দেখো আমরা কিন্তু আউটপুট পাচ্ছি অনলি একটু সময় পর থেকে, তার মানে আলফা, আলফা সময়টা কিন্তু আমাদের পরে আউটপুট পাচ্ছি। ঠিক আছে, তার মানে ডায়োডের মতো এই জিনিসটা এতটা সিম্পল না। ডায়োডে আমাদের জাস্ট ফরওয়ার্ড বায়াস দিয়ে দিলে পরবর্তীতে আউটপুট পেলে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু দেখো এখানে যদি আমরা এখানে থাইরিস্টরের ক্ষেত্রে আমরা যদি এখানে ফরওয়ার্ড বায়াসটা আবার অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, এই থাইরিস্টরটা অটোমেটিক্যালি টার্ন অন হয়ে যাবে পরের সাইকেল। ঠিক আছে, আমি আবার বলি, দেখো এই ফরওয়ার্ড বায়াসটা এই পয়েন্টটা কোন পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমাদের এই পয়েন্ট, এই পয়েন্টটা
এখানে আবার ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করবো, কিন্তু আমরা চাচ্ছি এই পয়েন্টে অন হবে না, আমরা চাচ্ছি আলফা সময় পরে গিয়ে, এটা যদি আলফা ধরি আমরা, আলফা সময় পরে গিয়ে সেটা অন হচ্ছে, তাই তো আমাদের অবজেক্টিভ। কিন্তু আমরা যদি এই পয়েন্টে এক্স্যাক্টলি T3-তেই বা T3 আগে যদি অ্যাপ্লাই করি ফরওয়ার্ড বায়াস, তাহলে এটা অটোমেটিক্যালি এখান থেকে, আমি যদি একটু কালারটা চেঞ্জ করে রাখি, তাহলে দেখা যাবে এটা এই পয়েন্ট থেকে অন হয়ে গেছে। ঠিক আছে, কেন অন হয়ে যাবে? কারণ T3-তেও এখানে সাফিসিয়েন্ট ক্যারিয়ার থাকবে, কারণ এখানে কি ক্যারিয়ার ফর রিভার্স বায়াস মানে কি ক্যারিয়ার আস্তে আস্তে কমতে থাকবে না? তো T3-টা এমন একটা সময় এখানেও সাফিসিয়েন্ট ক্যারিয়ার থাকবে, যেটা যদি আবার এই টাইমে ফরওয়ার্ড বায়াস রিঅ্যাপ্লাই করা হয় পরের সাইকেলে, তাহলে সেটা আবার মানে অটোমেটিক্যালি অন হয়ে যাচ্ছে উইদাউট গিভিং এনি গেট পালস। সো দিস ইজ নট এ প্রবলেম ফর আ ডায়োড, কারণ ডায়োডে অটোমেটিক্যালি 0 থেকে অন হয়ে যায়, কোনো প্রবলেম নেই। ডায়োডে যদি আমি T3 থেকে দেই, ডাজন্ট ম্যাটার, সমস্যা নেই। বাট ইন কেস অফ আ থাইরিস্টর, আমাদের উই মাস্ট wait until the T3 is over, because the carrier concentration even during the T3 is very high. So if we provide a forward bias right before or right at the moment of T3, the thyristor will be turned on automatically even without giving a gate pulse. ঠিক আছে, সো এটা থাইরিস্টরের ক্ষেত্রে খুবই প্রবলেমেটিক। এখন সেটা কিভাবে হতে পারে? তার মানে এই টাইমটাকে আমরা বলতেছি হচ্ছে টিআরআর। টিআরআরটা অবশ্যই আমাদের এই রিভার্স বায়াস বা হাফ সাইকেলের চেয়ে বেশি হতে হবে, এই টাইমটা হচ্ছে বেশি হতে হবে। ঠিক আছে, তো থাইরিস্টরের ক্ষেত্রে আমরা এটা এসি সিগন্যাল যে দিচ্ছি সেটা কত ফ্রিকোয়েন্সি, সেটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, এবং থাইরিস্টরের ক্ষেত্রে টিআরআরটা খুবই জরুরি জিনিস। তাহলে আবার একটু সামারাইজ করি। দেখো ডায়োডের ক্ষেত্রে এটা কোনো প্রবলেমেটিক না, যদি আমরা ফরওয়ার্ড থেকে রিভার্সে নিই, ডায়োডের ক্ষেত্রে এটা কোনো, হাইলাইটারটা চেঞ্জ করি। দেখো ডায়োডের ক্ষেত্রে কোনো প্রবলেমেটিক না, কারণ ডায়োডের শুরু থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, কোনো আলফা টালফা কোনো ব্যাপার নাই। বাট ইন কেস অফ এ থাইরিস্টর আমাদের আলফা পর্যন্ত ওয়েট করতে হয়। কেন আলফা পর্যন্ত ওয়েট করতে হয়? কারণ আমরা জানি এই অ্যাভারেজ, এই যে এরিয়াটা হচ্ছে, এটার অ্যাভারেজটাই আমরা ডিসি হিসাবে পাই। সো এই এরিয়া চেঞ্জ করার মাধ্যমে আমরা তার ডিসি ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি। এখন আমরা যদি T3 তে ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করে আবার রিঅ্যাপ্লাই করি, তাহলে দেখা যাবে এটা অনেকটা ডায়োডের মতো শুরু থেকে অন হয়ে যাচ্ছে উইদাউট প্রোভাইডিং দ্য গেট পালস। গেট পালস দিচ্ছি না, আমি গেট পালস ধরো এখানে দিচ্ছি, এই পয়েন্টে দিচ্ছি, কিন্তু সেটা অন হয়ে যাচ্ছে এই পয়েন্টে। সো দিস ইজ আ প্রবলেম, আমাদের এটা মাথায় রাখতে হবে। সো রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক অফ থাইরিস্টর এটা মানে বেশি জটিল আর কি। আচ্ছা, কেউ না বুঝলে আমাকে বলতে পারো। 2 মিনিট আছে, আমি 2 মিনিটে আবার একটু রিক্যাপ করবো, বাট আমার মনে হয় বুঝতে পারার কথা আর কি। ঠিক আছে, সো এটা এখানে থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে অনেকগুলো, বা অনেক টাইপের ঘুরে পেঁচে কোশ্চেন আসতে পারে, যদি আইডিয়াটা মানে ক্লিয়ার থাকে বলতে পারবো আর কি। সো এই টাইপের ডায়াগ্রাম গুলো এঁকে দিতে পারো, আমি যে ডায়াগ্রাম গুলো আঁকলাম এগুলো আঁকতে পারো। সো ডায়াগ্রাম যারা আঁকতে পারবে তারা বোঝা যাবে তারা ক্লাস ফলো করছে আর কি। ডায়াগ্রাম যারা আঁকতে পারবে না তারা মানে বোঝা যাচ্ছে তারা ক্লাস ফলো করে না। তো এখান থেকেও কিন্তু বোঝা যাবে তারা ক্লাসে রেগুলার আর কি। যাক, এটা আমি বললাম আর কি কথা বলার জন্য। তো এটা আমরা ক্লিয়ার করে দিই যদি তোমরা বুঝে থাকো। তো এখানে This is the turn off transient of a thyristor. আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমাদের 3:40 সময় বেজে গেছে। তোমাদের বলো, অবশ্যই বলো। হুম, সমস্যা নেই, সমস্যা নেই। সিলেবাস তাহলে আমাদের কোনটা কোনটা ল্যাবের নাম্বার আমি এখনো যোগ বিয়োগ করিনি, এক্সেলে বসায় রাখছি। হ্যাঁ, কনসিডার করবো, স্যার অবশ্যই কনসিডার করবো। হ্যাঁ বলো। স্যার আলফা মূলত চার্জিং কে ফলো করে না স্যার, মানে চার্জিং এর উপর ডিপেন্ড করে না। রাইট, জি স্যার। আচ্ছা। তো ঠিক আছে, তোমাদের যদি অ্যাটেন্ডেন্স কি দিয়ে ফেলেছো সবাই? দেখি কি অবস্থা। আহ,